ভাবুন তো, দিল্লির একটি অন্ধকার রাতের কথা। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, চারদিকে ধ্বংসস্তূপ, একটা ভাঙা শহর আর হারিয়ে যাওয়া মানুষের কান্না। ঠিক এই অবস্থায় জানালার পাশে বসে এক বৃদ্ধ কাগজে কিছু শব্দ লিখছেন। তিনি জানতেন না, এই শব্দগুলোই একদিন তাকে অমর করে দেবে। হ্যাঁ, বলছিলাম মির্জা গালিবের কথা। চারপাশের এই ধ্বংসস্তূপের মাঝেই কিভাবে একজন কবি তৈরি হলেন, চলুন সেই গল্পটা দিয়ে শুরু করা যাক। পুরো পৃথিবী তাকে গালিব নামেই চেনে, তাই না? আর গালিব শব্দের অর্থ হল বিজয়ী। কিন্তু আমরা যদি তার জীবনের পাতাগুলো একটু উল্টে দেখি, তাহলে বুঝব তার জীবনটা আসলে কোনোভাবেই একজন বিজয়ীর মতো ছিল না, বরং পুরো জীবনটাই ছিল পরাজয় আর হারানোর এক দীর্ঘ ইতিহাস। এই হারানোর গল্পটা কিন্তু শুরু হয়েছিল একদম ছোটবেলা থেকে। 1797 সাল আগ্রায় জন্ম হয় তার। আসল নামটা ছিল মির্জা আসাদুল্লাহ বেগ খান। খুব ছোটবেলাতেই তিনি বুঝে গিয়েছিলেন জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। একটু চিন্তা করে দেখুন, মাত্র 5 বছর বয়স। এই বয়সেই তিনি তার বাবাকে হারালেন, আর কিছুদিন পর মারা গেলেন তার চাচাও। ছোট্ট গালেব তখন এই বিশাল পৃথিবীতে একেবারেই একা। শৈশব থেকেই তিনি ছিলেন সবার চেয়ে একটু আলাদা। বই, কবিতা আর নিজের চিন্তার একটা আলাদা জগতেই তিনি ডুবে থাকতেন। কিন্তু সেই জীবনেও সুখ বেশিদিন টেকেনি। মাত্র 13 বছর বয়সে উমরাও বেগমের সাথে তার বিয়ে হয়। বাইরের মানুষের চোখে হয়তো সবকিছু খুব স্বাভাবিক মনে হতো, কিন্তু গালিব ভেতরে ভেতরে চরম একাকিত্ব ভুগতেন। সংসারে অভাব, হতাশা আর দুজনের মাঝে বিশাল এক মানসিক দূরত্বের কারণে কোনো শান্তি ছিল না। আর তার জীবনের সবচেয়ে বড় আর মর্মান্তিক আঘাতটা আসে এরপর। একবার নয়, দুইবার নয়, 7টা সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই মারা যায়। একবার ভাবুন তো বিষয়টা, একজন বাবা বারবার নিজের সদ্য জন্ম নেওয়া সন্তানের মৃতদেহ কোলে নিচ্ছেন। প্রতিটা মৃত্যু তাকে একটু একটু করে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এই অসহায় ব্যথা তাকে আক্ষরিক অর্থেই ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কিন্তু জানেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? এই অবর্ণনীয় কষ্টগুলোকে তিনি কান্নায় নয়, রূপ দিয়েছিলেন তার কালজয়ী শব্দে। তার বাস্তব জীবনটা ছিল চরম দারিদ্র্যে ঘেরা। কোনোদিন কোনো স্থায়ী চাকরি তিনি করতে পারেননি। রাজদরবারের ওই সামান্য ভাতা আর চারপাশের ধার দেনা দিয়েই তার দিন কাটত। অবস্থা এমনও ছিল যে টাকার অভাবে প্রতিদিনের খাবার জোটাতেও রীতিমতো হিমশিম খেতে হতো। এই হতাশা থেকেই তিনি জুয়ার আসরে যেতেন, মদ্যপান করতেন। সমাজ তাকে নিয়ে প্রচুর সমালোচনা করত, এমনকি জুয়া খেলার অপরাধে একবার তাকে জেলেও যেতে হয়েছিল। কিন্তু এই সব কিছুর মাঝেও একটা জিনিস তিনি কখনো ছাড়েননি, আর সেটা হলো তার কলম। তিনি একটা কথা খুব জোর দিয়ে বলতেন, মানুষ আমাকে এখন বুঝবে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। তিনি যেন নিজের শব্দগুলোর ওজনটা খুব ভালো করেই জানতেন, আর ইতিহাস সাক্ষী তার কথাটা কিন্তু একদম সত্যি হয়েছে। জীবনের ওই গভীর ক্ষতগুলো থেকেই তিনি লিখেছিলেন সেই বিখ্যাত লাইনটি, হাজারো খোয়াইশ এমন যে প্রতিটি খোয়াইশে প্রাণ বেরিয়ে যায়। এটা শুধু একটা কবিতাই নয়, এটা যেন তার পুরো জীবনেরই প্রতিচ্ছবি। অসংখ্য স্বপ্ন ছিল তার বুকে, কিন্তু নির্মম বাস্তবতায় প্রায় প্রতিটা স্বপ্নই তার চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ব্যক্তিগত জীবনের এই ট্র্যাজেডির পাশাপাশি তাকে সাক্ষী হতে হয়েছিল এক ভয়ঙ্কর ঐতিহাসিক ট্র্যাজেডিরও। সালটা 1857। ভারতের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী একটা সময়। ব্রিটিশদের বিরুদ্ধে শুরু হল সিপাহী বিদ্রোহ। চারদিকে শুধু গুলি, মানুষের মৃত্যু আর দাও দাও করে জ্বলতে থাকা আগুন। গালিব নিজের চোখের সামনে দেখলেন কিভাবে তার সবচেয়ে প্রিয় শহরটা ধ্বংস হয়ে গেল। কাছের বন্ধুরা মারা গেলেন, চোখের সামনে পতন হল বিশাল মুঘল সাম্রাজ্যের। তার সেই চিরচেনা প্রাণবন্ত দিল্লি পরিণত হল একটা স্তব্ধ মৃত্যুপুরীতে। কিন্তু ওই চরম ধ্বংস আর মৃত্যুর ভয়াবহতার মাঝেও গালিব তার লেখা থামাননি, কারণ তিনি খুব ভালো করেই জানতেন, মানুষ মারা যায়, বড় বড় সাম্রাজ্য একদিন মাটির সাথে মিশে যায়, কিন্তু শব্দ চিরকাল বেঁচে থাকে। ওই ধ্বংসস্তূপের মাঝেই বসে তিনি আসলে ভবিষ্যতের জন্য ইতিহাস আর মানুষের আবেগকে ফ্রেমবন্দি করছিলেন। গালিবের কবিতার আর একটা দিক না বললেই নয়, আর সেটা হলো তার রসবোধ আর গভীর দর্শন। দেখুন, তার কবিতাগুলো কিন্তু শুধু গতানুগতিক প্রেম ভালোবাসার মাঝেই সীমাবদ্ধ ছিল না। সেখানে আপনি পাবেন মানুষের গভীরতম দুঃখ, সীমাহীন হতাশা, একদম একাকী হয়ে যাওয়ার অনুভূতি আর মানব জীবনের সবচেয়ে রুক্ষ বাস্তবতার কথা। মানুষের মনের সবচেয়ে অন্ধকার আর লুকিয়ে রাখা কোণগুলোকে ছোঁয়ার এক অদ্ভুত সাহস তার ছিল।
আর রসবোধের কথা যদি বলি, গালিব নিজেকে নিয়ে সবসময় একটা হাসি ঠাট্টার মেজাজে থাকতেন। একটা দারুণ মজার ঘটনা আছে। একবার এক ব্রিটিশ কর্মকর্তা তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি মুসলমান? গালিব মুচকি হেসে বলেছিলেন, অর্ধেক মুসলমান, কারণ আমি মদ খাই কিন্তু শূকরের মাংস খাই না। তারই অদ্ভুত, সাহসী আর নিজেকে নিয়ে মজা করার ক্ষমতাই তাকে সমসাময়িক সবার থেকে একেবারেই আলাদা করে তুলেছিল। আর এভাবেই তৈরি হয়েছিল এক অমরত্বের গল্প। সবচেয়ে আক্ষেপের ব্যাপার কি জানেন? জীবদ্দশায় তিনি কিন্তু সেভাবে কোনো বড় সম্মান বা স্বীকৃতি পাননি। তার সময়ের মানুষেরা তার প্রতিভাকে হয়তো পুরোপুরি বুঝতেই পারেনি। কিন্তু তার মৃত্যুর পর তার লেখা কবিতাগুলো পুরো উপমহাদেশে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আজ ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় তার কবিতা মানুষের হৃদয়ে একদম সগৌরবে বেঁচে আছে। গালিব তো শুধু কোনো একটা নির্দিষ্ট যুগের কবি নন, তিনি মূলত ভাঙা মানুষের অনুভূতির সবচেয়ে বড় প্রতিনিধি। যারা জীবনের সব হারিয়েও একেবারে ভেঙে পড়ে না, তিনি তাদের কণ্ঠস্বর। একসময় তিনি তার পরিবার, অর্থ, সম্মান, স্বপ্ন সবকিছু হারিয়েছিলেন, কিন্তু ওই যে বলেছিলাম, তিনি শুধু একটা জিনিস কখনো হারাননি, তার কলম। আর শেষ পর্যন্ত এই কলমটাই তাকে অমরত্ব এনে দিয়েছে। তাহলে শেষে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই, কেন শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাওয়ার পরও একজন ভাঙা মানুষের লেখা কবিতা আজও এত শক্তিশালী? কারণটা হয়তো এটাই, আজও যখন কেউ একা রাতেই জানালার পাশে বসে নিজের ভাঙা জীবনের হিসাব মেলায়, তখন কোথাও না কোথাও গালিবের কোনো একটা কবিতা ঠিকই তার মনের ভেতরে বাঁচতে থাকে। জীবনে তিনি হয়তো পদে পদে হেরেছিলেন, কিন্তু মৃত্যুর পর মানুষের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়ে তিনি সত্যি তার নামের মতো গালিব বা বিজয়ী হয়েছেন। আর ঠিক এই কারণে শত বছর পেরিয়েও মির্জা গালিব আজও আমাদের মাঝে বেঁচে আছেন।